আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন আমাদের প্রিয় প্রতিবেশী রাষ্ট্র ভারত একটি অস্বাভাবিক সিদ্ধান্ত নিয়েছে। তারা গত ৮ই এপ্রিল ট্রান্সশিপমেন্ট যে চুক্তি ছিল ভারতের সাথে সেটি একতরফাভাবে হঠাৎ করেই বাতিল করে দিয়েছে। তো ধারণা করা হচ্ছে যে আহ, বাংলাদেশের যে অব্যাহত যে কূটনৈতিক যে সাফল্য পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশে যখন বিনিয়োগ সম্মেলন চলছে ঠিক সেই সময়ই তারা এই জাতীয় একটি একটি সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে বাংলাদেশকে একটু নেগেটিভলি প্রজেক্ট করতে চেয়েছে যে প্রতিবেশী রাষ্ট্র ভারত বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে। এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত জানবো, একটি পর্যালোচনা শুনবো। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের অতিথি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক এম শাহিদুজ্জামান। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। থ্যাঙ্কস। তো স্যার, এই যে বিষয়টা স্যার 2020 সালের 29শে জুন এরকম একটি চুক্তি হয়েছিল এবং ট্রান্সশিপমেন্টের বিষয়টা তো আমি যদি দর্শকদেরকে বলি, এই ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে একটি দেশ থেকে আরেকটি দেশে পণ্য যাওয়ার পথে মাঝখানে অন্য কোনো দেশের বন্দর বা এয়ারপোর্ট ব্যবহার করা। বাংলাদেশ থেকে নর্মালি নেপাল ভুটানে পণ্য যায় এবং নেপাল ভুটান বা ভারতের এই বিভিন্ন বন্দর ব্যবহার করে আমরা আমাদের পণ্য ইউরোপের বিভিন্ন কান্ট্রি বা পশ্চিমা দেশগুলোতে গার্মেন্টস পণ্য সহ অন্যান্য কিছু যায়। এটাই হচ্ছে মূলত ট্রান্সশিপমেন্ট, অর্থাৎ আরেকটি দেশের বন্দর বা এয়ারপোর্ট ব্যবহার করা। তো স্যার, এই যে হঠাৎ করে এই যে ভারতের যে একতরফা সিদ্ধান্ত, আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? একটু সহজ করে যদি আমাদের দর্শকদের জন্য যদি বুঝায় বলেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ট্রান্সশিপমেন্টার ধারণা যে ভারতের মাধ্যমে আমাদের যে পণ্যগুলো যাচ্ছে সেগুলো ভারতীয় ক্যারিয়ারের মাধ্যমে সেগুলো ট্রান্সফার্ড হয়ে শিফট হয়ে ওই দেশে যে পৌঁছাবে এবং সেটার জন্য যে ভারত নির্দিষ্ট চার্জেস দাবি করবে বাংলাদেশ সেটা দেবে। এটা মূলত ইনিশিয়েটেড হয়েছিল কোভিডের সময়ে, শোনা যায় 2020 সালের দিকে। কিন্তু ওই সময়টায় যে ডিফিকাল্টিস গুলো ছিল বাংলাদেশের পক্ষে, সেগুলো ভারত হাসিনা রেজিমের কালে ভারত এটা রাজি হয় আমাদের জিনিসগুলো পৌঁছে দিতে, কেননা তারাও কিন্তু বাংলাদেশ রেসিপ্রোকেট করেছিল। বাংলাদেশও কিন্তু ট্রান্সশিপমেন্ট সহ অনেক বহুমুখী সহযোগিতা করছিল ভারতকে তার 7 সিস্টার্সে পৌঁছে দেওয়ার ব্যাপারে। তারাই নিজেরাই বাংলাদেশের টেরিটরি ব্যবহার করে এগুলো তারা নিয়ে গিয়েছে। আমরা অবশ্য সেরকম কোনো তাদের ট্রান্সশিপমেন্ট না দিলেও আরো বড় সুবিধা দিয়েছি যে আমরা আমাদের ক্যারিয়ারে না তুলে ভারতীয় যে নৌপথে ব্যবহার করা, ভারত তার নিজের জাহাজ ও ট্রাক ব্যবহার করে সেগুলো ত্রিপুরা আসামে পার করেছে এই হাসিনা পিরিয়ডে 2020 সাল থেকে। এখন এই যে আকস্মিকভাবে আপনি যেটা বললেন যে ভারত যে কাজটা করলো, এটা কিন্তু সাপে বর হয়েছে আমাদের জন্য। এবং ভারত তাৎক্ষণিকভাবেই কিন্তু উপলব্ধি করেছে, কেননা তারা স্পেশালি ল্যান্ড ট্রান্সশিপমেন্ট যেটা নেপাল আর ভুটানে ভারতের যে ক্ষুদ্র ল্যান্ড পার হয়ে যাওয়ার কথা, যে ট্রেড একটা স্টেডি ওয়েতে গড়ে উঠেছে এবং যেটা মোটামুটি, যদিও সার্ক স্পিরিটের সাথেই আমাদের এই 4টি দেশের বেলায় প্রযোজ্য, যে নেপাল, ভুটান, ভারত আর বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট। এটা যখন ভারত বুঝতে পারলো যে নেপাল আর ভুটানে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দেওয়াটা বরং নেপাল আর ভুটানকেও শাস্তি দেওয়া হচ্ছে, তখন আবার ভারত খুব তাড়াতাড়ি উইথড্র করলো। তো ওইটা নিজেই ভারত উপলব্ধি করে তারা ব্যাক অফ করেছে। এখন যেটা রিয়েলি মেজর ইস্যু এই ট্রান্সশিপমেন্টের, সেটা হচ্ছে যে দিল্লি থেকে বাংলাদেশের যে গার্মেন্টসের
অনেক একটা বড় চালান সেগুলো দিল্লি এয়ারপোর্টের মাধ্যমে তাদেরই কার্গো প্লেনে ট্রান্সফার্ড হয়ে বিদেশে চালান করা হতো, এবং এই জন্য বাংলাদেশে কিন্তু প্রচুর টাকা দিতে হতো, চার্জেস দিতে হতো। এখন ভারত যেটা করলো, আমাদেরকে মানে একটা পর্যুদস্ত করার প্রয়াসে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আমাদের কোনো ক্ষতি করেনি, বরং ভারতের একেবারে ইন্টারন্যাশনাল ইমেজটা ভুলুণ্ঠিত হয়েছে। কারণ ভারতের এই সিদ্ধান্ত জানবার সাথে সাথেই মধ্যরাতে আমাদের কমার্স অ্যাডভাইজার মিটিং ডাকেন এবং অত্যন্ত দ্রুত গতিতে ঢাকা ও সিলেটের মাধ্যমে আমাদের এই কার্গো প্লেনসে সেগুলো যে ট্রান্সশিপমেন্ট হওয়ার কথা ছিল সেগুলো তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত হয় যে যত দ্রুত সম্ভব এগুলো ফ্লাই করে পৌঁছে দেয়া হবে। সুতরাং সত্যিকার অর্থে বলতে গেলে বাংলাদেশের যে অত্যন্ত এফিশিয়েন্ট ডিসিশন মেকিং প্রসেস এখন এমার্জ করেছে সেটা সম্পর্কে ভারতের কোনো ধারণাই ছিল না। ভারত যখন উপলব্ধি করলো যে বাংলাদেশকে এভাবে একটা বেকায়দায় ফেলতে যেয়ে বরং বাংলাদেশের ইমেজ তারা আরো সামনে তুলে ধরেছে, তাদের এক্সকিউজটা ছিল এই যে বাংলাদেশের পণ্য ফ্লাই করতে যে ভারতীয় ব্যবসায়ীরা নাকি নালিশ করছিল যে তাদের নিজেদের পণ্য এই কার্গো প্লেনসে ওঠাতে ডিলে হচ্ছে এবং তাতে ভারতীয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভালো কথা, হতেই পারে, কিন্তু সেটা তো আমাদেরকে আগে জানিয়ে দিলেই হতো। সভ্য আচরণ দুইটা প্রতিবেশীর মধ্যে তো সেরকমই হয় যে আমরা পারছি না, আপনারা আমাদের নিজেদের বিকল্প ব্যবস্থা করেন। ভারত যেটা করলো সেটা অতি নাটকীয়তা, এবং এটার সাথে সাথেই গ্লোবাল মিডিয়াতে ভালো করেই ফলাও পেল, এবং মোটামুটি প্রতিটি পশ্চিমা দেশেই এটা জানাজানি হয়ে গেল যে প্রথমে বাংলাদেশের হঠাৎ করে ভিসা ব্যবস্থা সম্পূর্ণ তারা বন্ধ করে দিয়েছে, এবং সেখানেও কোনো রিয়েলি কার্যকর কারণ তারা দেখাতে পারেনি, এবং তাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বড় রকমের ক্ষতি হচ্ছে। তারপরে তারা আবার এটা এই যে আমাদের এই ট্রান্সশিপমেন্টের ব্যাপারে পাল্টা ব্যবস্থা নিল। আসলে বাংলাদেশে এখন এত প্রফেশনালস একটা কালচার ডেভেলপ করছে, এবং আমাদের প্রফেসর ইউনুসের অ্যাডভাইজার্স হিসেবে যারা নতুন যোগদান করেছে, স্পেশালি টেলিকমিউনিকেশন সেক্টরে আমরা যেখানে স্টারলিংকস এর সাথে সংযোগ স্থাপন করতে যাচ্ছি, সেখানে আমাদের এই ধরনের ব্যবসায়িক প্রক্রিয়া এখন আরো দ্রুত গতিতে, আরো কার্যকারিতা ও যেটাকে আমরা বলি এফিসিয়েন্সি, সেটা সঞ্চয় করছে। ভারত ভাবছে যে আমরা ঠিক আগেকার ওই রেজিমের যে পর্যায়ে ছিল, যে একেবারে দুর্নীতিগ্রস্ত সিদ্ধান্তহীনতায় ভুগছে, সেটা হবে। সেরকম কোনো কিছুই তো ঘটেইনি, বরং আমাদের যে এখন অত্যন্ত কার্যকরভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় we have achieved a leap। যেমন ধরেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে সামনে চলে এসছে নতুন একজন অত্যন্ত যোগ্য ব্যক্তি। তারপর কমার্সে যে ইনিশিয়েটিভস গুলো নেওয়া হচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে, বাংলাদেশ আরো আস্থা অর্জন করছে। আমাদের বায়ার্সরা যারা রয়েছে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে স্পেশালি, তারা মোটেও কোনো কিছু ব্যাক অফ করেনি। যে এই যে ভারত আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চেয়েছিল, তার ফলে কিন্তু ভারত কোনোভাবে সাকসেস অ্যাচিভ করতে পারেনি। আমাদের কমিটমেন্ট গুলো ওভাবেই রয়েছে। তবে স্যার এই ভারতের এই সিদ্ধান্ত আমাদেরকে কিন্তু স্যার ভারতের উপর যে নির্ভরশীলতা সেটি থেকে আরো বের হয়ে আসতে সহায়তা করবে। কিন্তু মানে বাংলাদেশ এখন তার মতো করে কিভাবে শিপমেন্ট করবে, কিভাবে পাঠাবে, এবং ধরেন খুব বেশি না, আমি 2023-এর একটা হিসাব দেখছিলাম যে দিল্লি বিমানবন্দর ব্যবহার করে আমরা প্রায় 5-7 হাজার কেজির মতো গার্মেন্টস পণ্য পাঠিয়েছিলাম। আসলে খুব বেশি না কিন্তু। আর নেপাল ভুটানে তো WTOর যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট অনুযায়ী পণ্য যাবে, সেই জায়গায় কিছু করার নাই। তো এখন ধরেন স্যার বিনিয়োগ সম্মেলনের আগে এক ধরনের ছোট লোকই আর কি, এটা যে ওরা দেখাতে চাইলো এক ধরনের ছোট লোক। অ্যাবসলিউটলি, এটা সত্যি আমাদের অবাক লাগে। ভারতীয় আমলাতন্ত্র তো মানে মোরাললেস
খুবই প্রফেশনাল আমরা জানতে পারি, স্পেশালি তাদের যে যে প্রচন্ড প্রতিযোগিতা সম্পন্ন বিশ্ব গ্লোবালাইজেশনের যুগে ভারতের একটা ইমেজ ছিল, তাদের আমলাতন্ত্রের ইমেজ ক্ষতিগ্রস্ত করছে, কারণ এগুলো আবেগপ্রবণ সিদ্ধান্ত। এটা কোনো মানে সত্যিকার অর্থে যে আস্থা গড়ে তোলা দুই প্রতিবেশীর মধ্যে, সেরকম আস্থার সম্পর্ক না। এখন ভারতের যে আবেগপ্রবণ সিদ্ধান্ত, তার মূল হচ্ছে যে কেন আমরা পাকিস্তানের সাথে শিপমেন্টের নতুন সম্পর্ক গড়ছি, পাকিস্তানি জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়ছে, বাংলাদেশের জাহাজ পাকিস্তানে যাচ্ছে, আমরা অল্টারনেট ট্রান্সশিপমেন্টের পোর্ট সমুদ্রে ব্যবহার করছি। শ্রীলঙ্কা ও মালদ্বীপ দুই দেশই রাজি হয়েছে বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের দায়িত্ব নিতে। ভারতীয় কোনো বন্দর আমরা ব্যবহার করছি না। এটাই তো যথেষ্ট ইঙ্গিত হতে পারত তাদের যে আমলাতন্ত্রের যে প্রফেশনালিজম রয়েছে, এটাই তো যথেষ্ট ইঙ্গিত হতে পারত যে বাংলাদেশের পক্ষে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে বিব্রত করা সম্ভব না। আসলে এটা এমনও হতে পারে যে ভারতীয়রা এটা চিন্তা করেছে যে তাদের এই ফ্যাসিলিটিটা বাংলাদেশকে দেয়ার বোধহয় খুব বেশি প্রাসঙ্গিকতা নেই, এবং হয়তোবা এমনও জেনুইনলি হতে পারে যে ভারতীয় ব্যবসায়ীরা ফিল করেছে যে এই ফ্যাসিলিটিটা বাংলাদেশে দেওয়ার ফলে তারা কিছুটা ডিলেইড হচ্ছে। সুতরাং ভারত কি করলো, এটা অ্যাব্রাপ্টলি করে ফেললো, আমাদেরকে জানালেই পারতো যে তারা এই ফ্যাসিলিটিটা উইথড্র করছে, এবং তারা এটুকু বলতে পারতো যে আপনারা নিশ্চয়ই, আপনাদের কোনো অসুবিধা হবে না অল্টারনেট ফ্যাসিলিটি ডেভেলপ করে নিতে। এভাবে বাংলাদেশকে জানিয়ে দিলে কিন্তু পুরো বিষয়টাই একটা স্বাভাবিক পর্যায়ে থাকতো। কিন্তু ভারত যা করেছে, এর ফলে আমরা এখন পাল্টা আরো ভবিষ্যতে, তো আরো নিকট ভবিষ্যতে বাংলাদেশ আরো স্বাধীন সিদ্ধান্ত নিচ্ছে, বেশ কিছু কিছু স্বাধীন সিদ্ধান্ত নেবে, যার ফলে আমাদের ব্যবসায়িক সম্পর্কগুলো আরো বৃদ্ধি পাবে এবং আর এর মাত্রা বৃদ্ধি পাবে। আমাদের প্রফেসর ইউনুসের উনি এখন একটা পেস অর্জন করেছে অর্থনৈতিক যে প্রবৃত্তি বৃদ্ধি করার, এবং এখানে যে কয়জন প্রফেশনালসরা রয়েছে তারা কিন্তু পুরো কালচারটাকেই এখন পরিবর্তন করছে। আশা করা যায় যে আমলাতন্ত্রের মধ্যেও যে 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 কমার্সের যে আমলাতন্ত্র, ব্যবসায়িক যে আমলাতন্ত্র, তারা এখন আরো সরাসরি ব্যবসায়ী শ্রেণীর সাথে আরো প্রফেশনাল দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতে পারবে। এবং এটা আমাদের ভারত নিজেই বুঝতে পারবে। এবং জয়শঙ্কর কিন্তু একটা কথা স্বীকার করে নিয়েছে যে তিনি অত্যন্ত অনুতাপের স্বরে পরশুদিন বলে ফেললেন যে ভারত যে বাংলাদেশের প্রকৃত বন্ধু, এটা বাংলাদেশ উপলব্ধি করতে পারবে। তো এটা তো আমরা উপলব্ধি করতে চাই, উপলব্ধি করার মতো বাস্তব আচরণ যদি থেকে থাকে তাহলে আমরা নিশ্চয়ই উপলব্ধি করব। আমরা জয়শঙ্করের কথাকে শুভ কামনা করছি যে তারা বুঝতে পারুক যে বাংলাদেশ এখন আগেকার ওই পর্যায়ে নেই। আমাদের রাজনীতি এবং অর্থনীতি প্রক্রিয়া একটা নতুন গতি সঞ্চার করতে যাচ্ছে, এই আর কি বাস্তবতা। আমার সাথে গত 54 বছর ধরেই ভারতের বন্ধুত্ব দেখছি স্যার। তবে এটা একটা ভালো দিক যে এবার ধরেন আমাদের চিকিৎসার জন্য মানুষ আপাতত প্রায় তো যাচ্ছেই না বলা চলে, শাড়ি কেনার জন্য মানুষ যাচ্ছে না, কসমেটিক্স কেনার জন্য মানুষ যাচ্ছে না। আমার মনে হয় যে এই ধারাটা অব্যাহত রাখা উচিত বাংলাদেশের। মানে অন্তত তাদের যে দাদাগিরি বা তাদের যে সীমান্ত হত্যা আমরা দেখেছি, তার একটা প্রতিবাদ স্বরূপ হলেও তারা এখন ফ্রি ভিসা দিলে আমাদের মনে হয় যে যাওয়া উচিত হবে না। আর আরেকটি বিষয় যোগ করতে চাই, বাংলাদেশের সাথে ভারতের অনেক অসম চুক্তি যেগুলো হাসিনা করে গেছে, সেই জায়গাটায় স্যার আমরা আমাদের পক্ষ থেকে আমরা কোন চুক্তিগুলো বা কি বাতিল করতে পারি বলে আপনি মনে করেন? দেখেন, ভারত আমাদের সাথে যে আচরণ করে এসছে এবং হাসিনার সময় চুক্তিগুলোর ভিত্তিতে আমরা একটা জিনিস অনুধাবন করছি যে আমরা ভারতের কাছে কিন্তু কোনো রকমের বিশেষ কোনো ফেভার চাইও না, এবং হাসিনার চুক্তিগুলোর ভিতরে কোনো চুক্তি এমন আমাদের জানা নেই যে
আমরা আমাদেরকে ভারত ফেভার করেছে। যেটা আমরা চেয়েছি এবং এখনো আমরা চাই তা হচ্ছে ভারত শুধু আন্তর্জাতিক আইন মেনে চলুক। আন্তর্জাতিক আইনের ধারায় যে আদান প্রদান হচ্ছে, যেভাবে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে, সেটাই ভারত মেনে চলুক। আমাদের বেলায় দেখা যাচ্ছে যে আকস্মিকভাবে ভারত যখন কোনো চুক্তি ভঙ্গ করে বা কোনো একটা সিদ্ধান্ত বাতিল করে দেয়, সেখানে কিন্তু এটা আধুনিক চিন্তাধারায় আন্তর্জাতিক আইনের বরখেলাপ। তারা আমাদের তো নদীর প্রশ্নে আন্তর্জাতিক আইন পুরোপুরি ভায়োলেট করেছে, সেটা না হয় অন্য বিষয়, কিন্তু তারই পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে ভারত দাবি করছে যে হাসিনার সময় নাকি এমন এমন কিছু চুক্তি হয়েছে সেগুলো বাংলাদেশকে এখন মেনে চলতে হবে, অথচ চুক্তির কন্টেন্টস গুলো কিন্তু তারা এখনো খোলাখুলি ভাবে বলেনি। তারা দাবি করছে, যেমন ধরেন একতরফা ভাবে তারা যে ট্রানজিট সুবিধাগুলো পেয়ে এসছে, সেখানে তাদেরকে বলতে গেলে নামমাত্র ফিস পে করতে হতো এবং অনেক ক্ষেত্রে ফিস পেও করতে হয়নি। সেগুলো এখন বাংলাদেশ একটা সিদ্ধান্ত নেবে, ভারত এটা আঁচ করতে পারছে যে এখানে যেহেতু এগুলো একতরফা চুক্তি ছিল, যেমন ট্রানজিট আখাউড়ার ভিতর দিয়ে ত্রিপুরাতে তাদের ট্রাকস যাওয়া, আমাদের নদী ব্যবহার করে ভারতের ব্যাপক সামগ্রী সেভেন সিস্টার্সে পৌঁছে দেয়া, এইসব বিষয়ে গত 15 বছরে কিন্তু ভারত আন্তর্জাতিক আইনের ধারা অনুযায়ী কোনো ফি দেয়নি, কোনো রকমের রেসিপ্রোসিটি যে পাল্টা আমরাও যে সুযোগ পাবো সেটাও দেয়নি। এমনকি নেপাল আর ভুটানের ট্রান্সশিপমেন্ট সেটা কিন্তু ক্ষুদ্র, আমাদের যে বিশ্ব বাণিজ্য রয়েছে সেই তুলনায় সেটা মোটেও খুব বেশি বড় কিছু না, সামান্য। সেখানেও কিন্তু ভারত অনেকাংশে বাধা বা ইরিটেন্টস সৃষ্টি করতে চেষ্টা করে, যেটা নেপালও সচেতন রয়েছে। তারা অনেকাংশে নেপালের সাথে যখন চীনের সম্পর্কের ক্ষেত্রে কোনো পরিবর্তন বা উন্নয়ন আসে, তখন নেপালকেও বিব্রত করার তাদের যে অতীত ধারণা, তার অংশ হিসাবে তারা বাংলাদেশকেও ব্যবহার করতে চেয়েছে, যে বাংলাদেশ হয়ে নেপালে ভারত যদি বন্ধ করে দেয় তার ধরেন মেডিসিনস, এসেনশিয়াল মেডিসিনস নেপালকে ইচ্ছা করে বিব্রত করলো, তখন নেপাল বাংলাদেশের দিকে তাকায় এসব অল্টারনেট সোর্স হিসাবে। তখন যদি ভারত ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেয় বা ডিলে করে, ইচ্ছাকৃতভাবে বাধা দেয়, সেটা এটা মানে সভ্য জগতে এরকম হয় না। কিন্তু নেপাল জানে, বাংলাদেশও জানে যে এই ধরনের যে আচরণ অসম্ভব নয়, এবং এটা বলতে হবে যে ভারতের আমলাতন্ত্রের কালচার পরিবর্তন হওয়া উচিত। তবে আনফর্চুনেটলি এটা এসব রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং আমলাতন্ত্রের যে অংশটুকু এখন যে মোদী সরকারের সরকারের অংশ হয়ে কাজ করছে, তারা অনেকাংশেই মোদীর এই চিন্তাধারাকে একটা হিন্দুত্ববাদী দৃষ্টিতে দেখে এবং এখানে প্রফেশনালিজমের পরিবর্তে মতাদর্শগত চিন্তাধারা প্রাধান্য পায়, এবং এটা যদি ভারতীয় আমলাতন্ত্রে ছড়িয়ে যায় তাহলে কিন্তু ভারতেরই সর্বনাশ ডেকে আনবে। ভারতের সিদ্ধান্ত গ্রহণকারীদের উপলব্ধি করা উচিত যে তারা বাংলাদেশকে বিব্রত করতে যেয়ে তারা এমন কালচার ইন্ট্রোডিউস করছে যেটা তাদের, যেমন বাংলাদেশে যেমন হাসিনা পিরিয়ডে আমলাতন্ত্রকে বিষাক্ত করার প্রচেষ্টা নেওয়া হয়েছিল, ভারত এখন একইভাবে তাদের আমলাতন্ত্রে যে হিন্দুত্ববাদী মতাদর্শ ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে বিব্রত করার চেষ্টা করছে। এটা আলটিমেটলি কিন্তু ব্যাকফায়ার করবে, ভারত নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, ইতিমধ্যেই ধরেন যে সর্ববৃহৎ গণতন্ত্র বা এইসব দাবি করা, সেকুলার দেশ দাবি করা ভারত ইতিমধ্যে কিন্তু তার এই জায়গাটা পুরো পৃথিবীর কাছে হাস্যকর হিসেবে পরিণত করেছে, যে দে আর নট সেকুলার, দে আর নট মানে বৃহৎ গণতন্ত্র বলে যে দাবি, সেই জাতীয় পরিবেশ আসলে ভারতে নাই। এটি পৃথিবীর কাছে স্পষ্ট হচ্ছে ক্রমশ। আর স্যার, আপনি যেটি বলছিলেন হাসিনার সময় কিন্তু আমরা আমরা আমাদের নিরাপত্তার ঝুঁকি ছিল, যে ভারত তার ট্রাকে করে, তার কার্গোতে করে বাংলাদেশের উপর দিয়ে কোথায় কি পাঠিয়ে দিচ্ছে আমরা কিন্তু জানতাম না। মানে ট্রেনে করে বিভিন্নভাবে যাচ্ছে, এবং আপনি জানেন যে সেই সময় আমাদের চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের জাহাজকে দ্বিতীয় ক্যাটাগরিতে রেখে ভারতীয় জাহাজের পণ্য খালাস করার ব্যাপারে নির্দেশনা ছিল। ভারতের পণ্য আসার সাথে সাথে এগুলো যেন মানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। আমার মনে হয় যে এই জায়গাগুলো ডক্টর ইউনূস সরকারের
দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত এবং এই জাতীয় চুক্তি বা যা নির্দেশনা ছিল সব প্রত্যাহার করা উচিত এবং অসম চুক্তিগুলোর ব্যাপারে আমার মনে হয় যে সিদ্ধান্ত নেওয়া উচিত। আচ্ছা, আপনার কাছে আরেকটা জি, আপনি যদি কিছু অ্যাড করেন স্যার। হ্যাঁ, আমি এ ব্যাপারে বলতে চাই, আপনি যেগুলো মেনশন করেছেন যে এই যে ভারতীয় পণ্য চিটাগং পোর্টে ব্যবহার করার ব্যাপারে তাদের প্রায়োরিটি দেওয়া হতো, এগুলো কিন্তু আমি যতদূর শুনেছি বন্ধ হয়েছে অনেকাংশেই। কিন্তু ভারতের এই ধরনের সুবিধাগুলো এখন আর ভারত পায় না। এমনকি তারা যে ট্রানজিট ব্যবহার করতো আখাউড়া দিয়ে যাওয়ার ব্যাপারে, আমি যতদূর অবগত রয়েছি এগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে আরো পদক্ষেপ নেওয়া হবে। এবং এগুলো সবগুলোই কিন্তু অসম ভিত্তিতে হয়েছে। এই জন্যেই কিন্তু ভারত বুঝতে পারছে যে একটা ধারাবাহিকতা ডেভেলপ করবে এবং যেসব বড় বড় আদান প্রদান ছিল যেগুলোর জন্য ভারত রিকোয়েস্ট করেছে, যেমন বাংলাদেশের ভিতর থেকে উত্তরবঙ্গে তারা একটা শর্টকাট করিডোর বাস্তবায়ন করতে চেয়েছে, যেটা পশ্চিমবঙ্গ থেকে সোজা মেঘালয়ে যাবে, একটা রাস্তা ব্যবহার করা। সেটা হাসিনার সরকারও মানে ইনডিরেক্টলি তাদের কনসেন্ট ছিল, কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারেনি। এই সরকারের সময় এটা কোনোভাবেই ভারত এইসব সুবিধা পাবে না এবং ভারত অবগত রয়েছে। আমাদের একটা বড় যেটা অর্জন হয়েছে যে আমাদের ইউনূস সাহেব চীন সফর করে আসার পরে আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটা ব্যাপক মনস্তাত্ত্বিক পরিবর্তন এসছে এবং এখানে চীন যেসব সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনগুলো আনবে বলে আমরা আশা করি, সেখানে কিন্তু চীনের যে কমার্স ডেলিগেশন, কমার্স মিনিস্ট্রির নেতৃত্বে আসার কথা খুব শিগগিরই। এতে এমন এমন কিছু চুক্তি হবে যেগুলো সরাসরি আমরা চীনের সাথে যে ট্রানজিটের সম্ভাবনা, মায়ানমারের ভিতর দিয়েই হোক বা এয়ার ট্রানজিট হোক, সেটা ঘটার সম্ভাবনা রয়েছে। এবং চীন আরো ব্যাপকভাবে নিরাপত্তা ক্ষেত্রে স্পেশালি বাংলাদেশের সাথে যে ভবিষ্যৎধর্মী সম্পর্কগুলো গড়ে তুলবে, সেখানে আমি যে অনেকটা প্রফেশনাল সোর্সেস থেকে যেগুলো যা জানতে পেলাম, যেমন আমার ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেখানে বেশ কিছু বিদেশে চাকরি করছে, বাংলাদেশে কাজ করছে প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স, তারপর ম্যারিটাইম সার্ভিসে যে বাণিজ্যে যে ইনভলভড হয়েছে, তারপর ধরেন গ্লোবাল টেলিকমিউনিকেশন সেক্টরে যারা কাজ করছে, তাদের অনেকের সাথেই কথাবার্তা হয়। একজন যেমন আমি বলতে পারি যে আমাদের গ্লোবাল কমিউনিকেশন নেটওয়ার্কে একজন প্রফেশনাল জয়েন করেছে মাসখানেক, অত্যন্ত লাভজনক চাকরি ছেড়ে দিয়ে আমাদের এখানে এসে জয়েন করেছে, যার প্রচেষ্টায় এখন আমরা কিন্তু সরাসরি এক্সপেরিমেন্টাল বেসিসে স্কাইলিংকের সাথে যোগাযোগ করতে সক্ষম হচ্ছি, যেটা আর কি আগামীতে ইন্ট্রোডিউসড হবে। এর পাশাপাশি চীনের সাথে যে ধরনের প্রযুক্তিগত উন্নয়ন হবে, তাহলে চীনের যে নিরাপত্তা ধারা যেটা পরিচালিত হয় চীন থেকে, যার আওতায় সম্পূর্ণ মহাকাশ চীন এই অঞ্চলে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারবে। যেমন ধরেন ভারতীয় ক্ষেপণাস্ত্র কোথায় প্রয়োগ করা হচ্ছে, কোন দিকে যেতে পারে, সেটা যতই উন্নত মানের হোক না কেন, ঠিক চীন যেমন নিজের নিরাপত্তা বিধান করতে পারবে, পাকিস্তানকে যেমন যে সহযোগিতা দিচ্ছে, বাংলাদেশের বেলায়ও চীন খুব সম্ভবত একই সহযোগিতা, একই আমব্রেলার মাত্রায় বাংলাদেশকে নিয়ে আসবে। এর ফলে কি হবে, ভারত যে আমাদের কাছে উত্তরবঙ্গে যে ধরনের ব্যবস্থাগুলো নিয়েছে, অত্যন্ত উন্নত মানের ক্ষেপণাস্ত্র, যেমন SS-400 ডিপ্লয় করেছে আপনার হাসিমারা এয়ারবেস, যেটা বাংলাদেশ থেকে মাত্র 70 মাইল বর্ডারের থেকে দূরে। আর বাগডোগরা এয়ারবেসে শোনা গিয়েছে যে ভারত রাফেল যুদ্ধ বিমান ডিপ্লয় করেছে। এগুলো এবং শত শত মিসাইলস তারা এই ডিপ্লয় করেছে, যেগুলো অনেকটা বাংলাদেশের দিকে তাক করা। এগুলো সবই কিন্তু তারা করছে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তার কথা বলে, কিন্তু এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা নিরাপত্তা হুমকি। এখন চীনের সাথে আমাদের যে নিরাপত্তা সম্পর্কের ক্ষেত্র যে তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে আমাদের নিরাপত্তা যে ভালনারেবিলিটি, একটা শূন্যতা
যার ফলে ভারত দাবি করে যে 2 ঘন্টায় 6 ঘন্টায় তারা আমাদের উত্তরবঙ্গ দখল করে ফেলতে পারে। এটা এখন আর সম্ভব হবে না, কেননা চীনের যে ইলেকট্রনিক্স কেপেবিলিটি, আমি এটা মোটামুটি এই ধারণাটা পেলাম যে প্রযুক্তিগত এরিয়াতে যারা কাজ করছে এখন, বাঙালি প্রফেশনাল যারা পশ্চিমা বিশ্বে কাজ করছে, তাদের কিছু কিছু ধারণাগুলো তারা প্রয়োগ করবে এবং চীনের সাথে খুব সম্ভবত আমাদের যে নিরাপত্তা সম্পর্ক গড়ে তুলবে, আমরা কিন্তু চীনের নিরাপত্তা আওতার মধ্যেই চলে আসব। এবং ভারতের জন্য এই ধরনের প্রযুক্তি, উন্নত মানের প্রযুক্তি, তাদের ব্যবহার করা ভবিষ্যতে সম্ভব হবে বলে আমার মনে হয় না। তবে স্যার ধরেন আমরা যে পরিমাণ কি বলবো চোখ রাঙানি দেখলাম আর কি গত 15-16 বছরে, তারা হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে যেভাবে সমর্থন করে গেল বাংলাদেশের জনগণের বিপক্ষে, যে কিছু হলেই হাসিনার জন্য বিমান রেডি আছে, হাসিনাকে রেস্কিউ করবে, বাংলাদেশে আর্মি ঢুকে যাবে, মানে বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে তো বটে, এটা আরো স্পষ্ট হচ্ছিল। তো সেই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশ তার সক্রিয়তা বজায় রেখেই চীন এবং পাকিস্তানের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করা উচিত আর কি, যা বহিঃশত্রুর দ্বারা আমরা যদি আক্রান্ত হই, তারা যেন আমাদেরকে বন্ধুর মতো আমাদের পাশে এসে দাঁড়ায়। এটা খুব দরকার। এবং আপনি জানেন যে গত 16 বছর ধরে হাসিনা কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীকেও নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বিমান, নৌ সেনা, সব সব জায়গায় তারা যতটুকু শক্তি কমানো সম্ভব হাসিনার চেষ্টা ছিল সেটি। তো আমার মনে হয় যে সেই জায়গাটা আমাদের দেখা উচিত। আর আরেকটি বিষয়, আর যেটি আপনি বলছিলেন স্যার, যে ধরেন চিটাগাং পোর্টে সুবিধা দিচ্ছে না, বা আমাদের ভেতর দিয়ে যে পণ্য পরিবহন করতো ভারতীয় ট্রাক, এগুলো বন্ধ হয়েছে, কিন্তু আমি এগুলো সরকারি সুনির্দিষ্ট ঘোষণা চাই স্যার। মানে সরকার বলতে হবে যে এই বিজ্ঞাপনের মাধ্যমে এটা করা হয়েছিল, এটা বাতিল করা হলো, এই চুক্তির মাধ্যমে এটা হয়েছে, এক্স্যাক্টলি। করা হলো। হ্যাঁ, এইসব ঘোষণা আমার মনে হয় কৌশলগত কারণে এখনো দেয়া হয়নি, কারণ ভারত এত আবেগপ্রবণভাবে ক্ষিপ্ত হয়ে আছে। বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় অগ্রসর হচ্ছে। আমাদের একটা বড় অর্জন গত কয়েকদিন হচ্ছে যে আমাদের এই নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর খলিল যোগদান করায় তিনি কিন্তু খুবই ওয়েল লিঙ্কড। যেমন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশে তার সাথে দীর্ঘ সময় আলোচনা করেছে, যার ফলে আমরা একটা বড় ধরনের পশ্চিমা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কিন্তু আমরা একটা সমর্থন পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি। যে কথাটাই আপনি বললেন যে চিটাগং বা মোংলা, দেখেন মোংলার ব্যাপারে চীনকে ইনভলভ করা হয়েছে। অ্যাডভাইজার, প্রধান অ্যাডভাইজার চীনকে মোংলা পোর্ট ডেভেলপমেন্টের দায়িত্ব দিয়েছে। এখানে একটা আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে চীনের উপস্থিতি মোংলা পোর্টে এটা এনশিওর করবে যে দেখেন ওইখানে কাছেই একটা বড় সমুদ্র এরিয়া রয়েছে দুবলার চরের দক্ষিণে, যাকে আমরা বলি সোয়াচ অফ নো গ্রাউন্ড। একটা বিশাল প্রায় 2000 স্কোয়ার কিলোমিটার এরিয়া বঙ্গোপসাগরে বাংলাদেশি উপকূলের কাছে, যা কিনা প্রায় 5 কিলোমিটারেরও গভীর তার ডেপথ, এবং এটা পৃথিবীর অন্যতম গভীর খাদ। এবং এখানে কিন্তু অনেক মানে ডাইভার্সিটি, বায়োডাইভার্সিটি রয়েছে, সমুদ্রের বিরল প্রাণী যেমন ব্লু ওয়েল, ডলফিনসদের বিরল একটা অংশ, তারা সব কিন্তু এই বিচরণ করে এই এরিয়াতে। এবং এখানে চীন যদি আমাদেরকে সহযোগিতা করে এই বায়োডাইভার্সিটিকে ডেভেলপ করা এবং নিরাপত্তার ক্ষেত্রে, সেখানে চীনের সাবমেরিন বা নৌযানগুলি যদি পদচারণা করে, তাহলে কিন্তু ভারতের জন্য একটা বিরাট সীমাবদ্ধতা হয়ে যাবে বঙ্গোপসাগরে। কেননা তারা কিন্তু বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌবাহিনী জাহাজগুলোকে বিচরণ করতে প্রচুর বাধা দেয়, এবং আমাদের যে দুটো পুরনো সাবমেরিন রয়েছে সেগুলোও কিন্তু গভীর সমুদ্রে যেতে বাধাগ্রস্ত হয়। এখন চীনের উপস্থিতি যতটুকুই
থাকুক না কেন গ্র্যাজুয়ালি হয়ে উঠবে। সেখানে আমরা খুব বেশি প্রচার করছি না, এটা সম্ভব না। তবে ভারত প্রচন্ডভাবে ক্ষুব্ধ। তারা বিশাখাপত্তনম এবং বঙ্গোপসাগরকে তাদের নৌ পদচারণার বিশাল একটা ভূমি হিসাবে ব্যবহার করতে চেয়েছে, এবং বাংলাদেশের সাথে চীনের এই মোংলা বন্দর সহ নৌ সম্পর্ক যদি আরো ডেভেলপ করে, এটা আমাদের নিরাপত্তাকে অনেক বৃদ্ধি করবে। তাছাড়া আপনারা লক্ষ্য করবেন যে 50 বছরের জন্য প্রফেসর ইউনুস চীনকে অফার করেছে, আহ্বান করেছে সেখানে আমাদের নদী প্রক্রিয়াকে ডেভেলপ করতে, নদী শাসন সহ, তিস্তা ব্যারেজ সহ সম্পূর্ণ প্রজেক্ট 50। এটার একটা অত্যন্ত শক্তিশালী অর্থ রয়েছে যে চীনের স্থায়ী উপস্থিতি উত্তরবঙ্গে আমরা নিশ্চিত করব, এবং স্পেশালি শোনা যাচ্ছে যে লালমনিরহাট বিমান ঘাঁটিটা ডেভেলপ করার জন্য চীনকে আহ্বান করা হয়েছে, সেখানে পাকিস্তানের অংশগ্রহণ থাকবে। আমরা সবাই জানি যে ভারত কিন্তু বারবার আমাদের হুমকি দিয়ে আসছে, তাদের অবসরপ্রাপ্ত সামরবিদরা একদম খোলাখুলি বলছে যে তারা আমাদের রংপুরের একটা অংশ তারা তাদের প্রয়োজন, দরকার হলে সেটা বাংলাদেশ থেকে কিনে নিবে। এই ধরনের মানে উস্কানিমূলক কথা, এগুলো কিন্তু আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে। বাংলাদেশ কিন্তু আমাদের এখন যে বর্তমান কৌশলগত যে বাণিজ্যিক নীতি ও প্রতিরক্ষা নীতি, সেখানে আমরা গভীর একটা আস্থার সম্পর্ক গড়ে তুলছি, যেটা হয়তো আমাদেরকে আগামী দিনগুলোতে আমরা পৃথিবীর যে 50টি দেশের ভিতর বাংলাদেশও রয়েছে, এবং ভারত বাংলাদেশকে একটা স্বাভাবিক মানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপর থাইল্যান্ড, এইসব দেশকে ভারত যে চোখে দেখে বাংলাদেশকেও যেন সে দৃষ্টিতেই দেখে, একটা স্বাভাবিক সোভারেন স্টেট। এই কালচারটা ভারতে যত তাড়াতাড়ি ফেরত আসে, এবং এই জন্যই কিন্তু আমাদের প্রফেসর ইউনুসকে প্রয়োজন, তার বেঁচে থাকা, তার সুস্বাস্থ্য, এবং তার আশেপাশে যে অ্যাডভাইজাররা এখন সামনে চলে আসছে, তারা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় তাদের কাজ শুরু করছে, যার ফলে এটা অ্যান্টিসিপেট করা যায় যে খুব শিগগিরই হয়তো আমরা যে ইলেকশনের পথে যাব সেরকম পরিস্থিতি নাও থাকতে পারে, কেননা যে ড্যামেজ হয়েছে গত 15 বছরে সেটা থেকে রিকভার করার প্রক্রিয়াটা এখন শুরু হচ্ছে। এবং এই জন্য আমার মনে হয় প্রফেসর ইউনুস কিন্তু ঠিক এই একটা ট্রানজিশনাল স্টেজে রয়েছে, এবং জনগণের মধ্যে স্পেশালি প্রফেশনালস যারা বাংলাদেশে, যেমন ধরেন আমি আপনি যেভাবে বললাম যে অনেকে যারা প্রযুক্তিগত এরিয়াতে কাজ করে, তারাও কিন্তু এখন স্থির সিদ্ধান্তের দিকে যাচ্ছে যে প্রফেসর ইউনুসের হাতে আরো সময় দরকার হবে, এবং একটা লেভেলে বাংলাদেশকে নিয়ে আসা সম্ভব হবে। তখনই আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় পদচারণা করলে 16 বছরে যে ক্ষতিটা হয়েছে সেখান থেকে গণতন্ত্রের পথে যাওয়াটা বাস্তবসম্মত হবে। কাজে এই পেজে রয়েছে। রাজনৈতিক দলগুলো নির্বাচন করলেও সাধারণ জনগণ এর মধ্যে আমরা কিন্তু দেখছি ডক্টর ইউনূসের প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে, এবং বিভিন্ন স্মার্ট মুভ তিনি এ পর্যন্ত জানিয়েছেন সেই জায়গাগুলো মানুষ তাকে সমর্থন করছে। তারা চাচ্ছে যে মানে আমাদের যেই সমস্যাগুলো, এই সমস্যাগুলো রাজনৈতিক সরকার আসলে কখনোই এভাবে সমাধান করতে পারে না আর কি। ডক্টর ইউনূস ইন্টারন্যাশনাল যে মুভ গুলো, এগুলো আমাদের পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না, মানে আমরা যদি দেখতে যাই সুনিপুণ ভাবে। আর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডক্টর খলিলের বিষয়টা একটা স্মার্ট মুভ। আমি যদি অন্যভাবে বলি আপনাকে, যে ডক্টর ইউনূস এখানে যাদের উপর নির্ভর করছিলেন তারা তাকে ঠিক প্রপারলি কমিউনিকেট করতে পারছিলেন না, কিন্তু মানে কিছু জায়গায় এখনো ওই যে আপার ছায়া ছিল, কিছু জায়গায় আপার প্রতি মহব্বত ছিল, অনেক রকমের ব্যাপার কাজ করছিল আর কি। তো সেই জায়গাটায় কিন্তু ডক্টর ইউনূস খুব স্মার্ট মুভ, এবং এটা খুব সাহসী সিদ্ধান্তও বটে যে ডক্টর খলিলকে সিকিউরিটি অ্যাডভাইজার করে দেয়া। তো স্যার আমরা বেশি লম্বা করতে চাই না অনুষ্ঠানটা। স্যার এই যে একটা ফ্যাসিস্ট হাসিনার জন্য ভারত বাংলাদেশের একটা পটেনশিয়াল বন্ধুত্ব নষ্ট করছে,
এটি কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে, এবং হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে ভারতের ভেতরেই কিন্তু নানা প্রতিক্রিয়া এখন আমরা দেখছি। মানে এটা ক্রমশ কিন্তু এটা আরো বাড়ছে যে কেন এরকম একটা মহিলাকে এখানে আশ্রয় দেওয়া হলো, বা কি স্বার্থ, কি জন্য এই মহিলার জন্য আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছি, ভিসা বন্ধ করে দিলাম, এই করলাম ওই করলাম। তো হাসিনার ভবিষ্যৎ কি দেখেন? বা আপনি যেটি ইঙ্গিত করছিলেন ভারতের ব্যুরোক্রেসি, যেটাকে সাউথ ব্লক নর্থ ব্লক ভাবে পরিচিত, তারাও কি এতটাই কি হয়ে গেল যে তারাও কি বুঝতে পারছে না? আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাই। ধন্যবাদ, এটা খুবই ভালো প্রশ্ন। দেখেন, আমার ধারণা যে ভারত সবকিছুই উপলব্ধি করতে পারছে, কিন্তু এই যে বিজেপি সরকার এবং তার পিছনে যে আরএসএস রয়েছে, আরএসএস এর ক্রমাগত চাপে মোদী সরকার কিন্তু একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে, এবং এইসব ভুল পদক্ষেপ যারা যত বেশি নিবে ততই কিন্তু বাংলাদেশের জন্য আরো সুবিধা হয়ে যাচ্ছে, আরো যৌক্তিক হয়ে যাচ্ছে যে আমরা আমাদের সম্পর্কের মাত্রাকে একটা গুণগত পরিবর্তনের দিকে নিয়ে যাই এবং ভারত থেকে যথাযথ আমরা দূরত্বের সম্পর্কে চলে যাই। আমাদেরকে শুধু এটুকুই দেখতে হবে যেন ভারত আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করার মাত্রা গ্রহণযোগ্য সীমার বাইরে না নিয়ে যায়। যেমন একটা এক্সাম্পল দিতে পারি যে আমাদের সাথে পাকিস্তানের এখন যোগাযোগের সম্পর্ক স্থাপিত হওয়াটা খুবই প্রয়োজন। জনগণের লেভেলে প্রচুর মানুষ তারা কিন্তু অল্টারনেট হিসেবে অন্যান্য দেশ যেমন মালয়েশিয়া, থাইল্যান্ড সহ চীনে যাচ্ছে, তেমনি পাকিস্তানেও বাংলাদেশের মধ্যবিত্ত প্রচুর ট্যুরিস্ট তারা ভ্রমণ করতে যায়, কিন্তু ভারত শোনা যাচ্ছে যে এখনো তারা পারমিশন দেয়নি ভারতের আকাশ ব্যবহার করার, এবং এটা একটা ব্লেটেন্টলি আনএক্সেপ্টেবল ভায়োলেশন ইন্টারন্যাশনাল ল এর। কেননা কোনো দেশ কিন্তু তার আকাশ সীমা ব্যবহার করতে দেবে না, এটা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন ল এর বরখেলাপ। কিন্তু ভারত কিন্তু তারা এই এই পথ বেছে নিয়েছে, যার ফলে বাংলাদেশ বিমানও যেতে পারে না পাকিস্তানে, পাকিস্তানের কোনো প্লেন এখনো সরাসরি আসতে পারে না। প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে বাংলাদেশের যাত্রীরা, যেখানে 50,000 টাকা লাগে রিটার্ন ফ্লাইট ঢাকা টু করাচি। আমরা যেমন ঢাকা টু ব্যাংকক ফ্লাইট আমরা জানি সেটা 50,000 টাকার নিচে, মানে উইদিন 40,000 আপনি রিটার্ন ফ্লাইট সম্ভব। সেখানে আপনি পাকিস্তানে যেতে এখন 1 লক্ষ বা 1,30,000 টাকার মতো লাগে জাস্ট ইকোনমি ফ্লাইট, যেটা এই ভারতের কারণে এটা ঘটছে। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল তুলে ধরলাম যে ভারতীয় আচরণ এখন এত আবেগপ্রবণ এবং এত অবাস্তব মাত্রায় যাচ্ছে, যেটা আমরা যদি ইউরোপের দেশগুলোকে কম্পেয়ার করি, অনেক সময় অনেক ঘটনা ঘটে ইউরোপে। আমরা দেখি জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, তাদের মধ্যেও অনেক ভুল বুঝাবুঝি হয়, কিন্তু কখনো যৌক্তিক মাত্রার বাইরে যায় না। আসিয়ান দেশগুলো যায় না, কিন্তু দক্ষিণ এশিয়াতে আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশকে আর বাংলাদেশের যে সামর্থ্য, শক্তির মাত্রা এবং যে জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশের যে অবস্থান বিশ্ব রাজনীতিতে, ভারত সেটা কিছুতেই মেনে নিতে চায় না। এবং এখানে ভারত নিশ্চয়ই একটা সোভারেন কান্ট্রি হিসেবে যা খুশি তার স্বার্থে যা করার সেটা করবে, কিন্তু আমরা এটা চাইবো যে আমাদের যেসব সিদ্ধান্ত রয়েছে আমরা সরাসরি সেটা ভারত নির্ভর রাখবো না। ভারত নির্ভর রাখা আমাদের পক্ষে সম্ভব হবে না, কেননা আমাদের অন্যান্য অল্টারনেটিভস গুলো রয়েছে, এবং আমরা দীর্ঘ সময় ভারত যেসব অন্যায় সুবিধাগুলো নিয়েছে সেগুলো থেকে ভারতকে ঘুরে দাঁড়াতে হবে। যেমন ধরেন, ভারত যদি বলে যে ট্রেন জার্নি, তারা ট্রেন লাইন ব্যবহার করবে পদ্মা ব্রিজের উপর দিয়ে, কলকাতার শিয়ালদা থেকে ত্রিপুরার আগরতলায় ট্রেন যাবে, এটা খুবই যৌক্তিক পাওয়া হতে পারে যখন যৌক্তিক সম্পর্ক থাকে। আমরা ভারতের কাছ থেকে রেসিপ্রোসিটি হিসাবে ঢাকা টু কাঠমান্ডু বা আমাদের দেশ থেকে নেপালে যে ট্রেন রুট করব সেটাও সম্ভব হয়ে ওঠে না, ভুটানেও যে ট্রেন রুট। কিন্তু বাস্তব ক্ষেত্রে বাংলাদেশের এক্সপেকটেশন এমন হওয়া উচিত যে দীর্ঘ পথ ভারত পাড়ি দিবে কলকাতা থেকে আগরতলা যেতে, কেননা তাদেরকে ঘুরে যেতে হয় যেটা প্রায় 18 থেকে 20 ঘন্টা লাগে, সেই জায়গায় মাত্র 6 ঘন্টায়
তারা বাংলাদেশের ভিতর দিয়ে আগরতলায় যেতে পারে এবং যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু আমরা এটা রহিত করেছি। আমরা এখন তাদেরকে আমাদের ট্রেন লাইন ব্যবহার করতে দেব না। আমি তো মনে করি যে ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, যদি একটা স্বাভাবিক দেশের মতো ভারত আচরণ করে, তাহলে কলকাতা থেকে আগরতলা ঠিক তারা যেমনি ট্রেন চালাতে চায়, তেমনি ঢাকা থেকে লাহোর পর্যন্ত, পাকিস্তানের লাহোর পর্যন্ত বাংলাদেশকে ট্রেন পরিচালনা করার অনুমতি দেওয়া উচিত। তারা যদি 6 ঘন্টায় আগরতলায় যেতে পারে, তাহলে ঢাকা সার্কের অঞ্চলে ঢাকা থেকে লাহোরে যদি বাংলাদেশের মানুষ ট্রাভেল করে, 2 দিন 2.5 দিন সময় লাগবে, আর ট্রেনের ভাড়া হবে মাত্র 600 টাকা। 600 থেকে 1000 টাকা এই ভাড়া দিয়ে তারা ঢাকা টু লাহোর যেতে পারে। যদি দিল্লি টু লাহোর ট্রেন যাওয়া সম্ভব হয়, তাহলে ঢাকা দিল্লি হয়ে লাহোরে ট্রেন যাওয়া এটা একেবারেই একটা বাস্তব পরিস্থিতি। ভারতে এমন রয়েছে, দেখেন আসামে ডিব্রুগড় থেকে প্রত্যেক দিন ট্রেন যায় বিকানের পর্যন্ত, সেখানে 4 দিন লাগে, এবং প্রত্যেক দিন ডিব্রুগড় থেকে লালগড়, যেটা পাকিস্তানি বর্ডারের কাছাকাছি, ট্রেন যাচ্ছে। এটার নাম হচ্ছে আওয়াধ আসাম এক্সপ্রেস। এই ট্রেনটা 4 দিনে যদি প্রত্যেক দিন যেতে পারে, তাহলে ঢাকা থেকে লাহোর মাত্র 2.5 দিনে যাওয়া, 2500 কিলোমিটার, এটা খুবই স্বাভাবিক, কেননা ট্রেন লাইন রয়েছে। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। কিন্তু আপনি কল্পনা করতে পারেন যে ভারত কখনো সেটা অ্যালাউ করবে? ভারত, মানে আমরা যে এখনো কোন অন্ধকার যুগে রয়েছি সেটাই অবাস্তব লাগে। ঢাকা টু কাঠমান্ডু পর্যন্ত ট্রেন যেতে দেয় না, সেখানে ভারত ঢাকা টু লাহোর মানে অ্যালাউ করবে। অথচ তারা কিন্তু নির্বিঘ্নে কলকাতা থেকে আগরতলায় যেতে তারা কিন্তু নিশ্চিতভাবে ধরেই নেয় যে বাংলাদেশের নাকি এই পারমিশন দেয়া উচিত, কিন্তু তারা নিজেরা ওই ধরনের রেসিপ্রসিটি দেখাবে না। এটাই আনফরচুনেট। আমরা তো মনে করি যে সার্কভুক্ত প্রত্যেকটা কান্ট্রির সাথে, সার্কভুক্ত প্রত্যেকটা দেশের সাথে রেল যোগাযোগ থেকে শুরু করে সড়ক যোগাযোগ স্মুথ হওয়া উচিত। এটা এটা মানে অবশ্যই বিশ্বের জায়গাটা থেকেই এটা হওয়া উচিত। আর আপনি যেটি বলছিলেন যে স্যার হাসিনার এই 15 বছরে তো ভারত, মানে আমার তো মনে হয় যে হাসিনা যদি এবার সময় পেত, মানে বাংলাদেশ তার অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করেও দিতে পারতো, কিন্তু হাসিনা যে দিকে যাচ্ছিল আর কি। আর হাসিনা নিজে যে আমি ভারতকে যা দিয়েছি, ভারত কখনো তার কি মানে ভুলতে পারবে না, ঋণ শোধ করতে পারবে না। তো সেই জায়গাটা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। মানে আমাদের এখন আবার ঘুরে দাঁড়ানোর সময়, এবং সেই জায়গাতে আমি মনে করি যে ভারত যত পদক্ষেপই নিক, মানে ডক্টর ইউনূস সহ, মানে ডক্টর ইউনূসও যদি এখন ভারতের সাথে, ভারতের প্রতি অতি প্রীতি দেখায়, জনগণও কিন্তু সেটা মানবে না। মানে মূল বিষয় কিন্তু জনগণ 54 বছরে আসলে জনগণের মানসিক অবস্থান টোটালি মানে ক্ষুব্ধ একটা অবস্থায় আছে, যে তোমার প্রতিবেশী সুলভ আচরণ না করে তোমরা অনেক রক্ত গরম দেখিয়েছো আমাদের সাথে। তো এখন স্যার হাসিনার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া উচিত ভারতের? আমার শেষ প্রশ্ন আপনার কাছে, বা বাংলাদেশ হাসিনাকে ফেরত পাওয়ার জন্য কি করতে পারে, বা ফেরত আনা ঠিক হবে কিনা তাকে এখানে? জাস্ট আপনার একটা মন্তব্য দিয়ে আমার অনুষ্ঠান শেষ করবো। অবশ্যই আমি যেটা মনে করি যে অবশ্যই হাসিনার বিচার হতে হবে এবং যথাযোগ্য শাস্তি তাকে প্রাপ্য, তাতে কোনো সন্দেহ নাই। তবে আমার মনে হয় ভারতের উপর আমরা এই ব্যাপারে সহযোগিতা পাওয়ার কোনো আশা নেই। এটা মানে কোনো রিয়েলি লাভজনক চিন্তা হবে না, এটা কোনো বাস্তব চিন্তাও হবে না। ভারত হাসিনাকে হ্যান্ড ওভার করতে হলে যে এক্সট্রাডিশন ট্রিটি প্রক্রিয়া ফলো করতে হবে, সেটা ইচ্ছা করলে ভারত সেটাকে মানে নানা উপায়ে খুবই সহজে বাধাগ্রস্ত করতে পারে। এবং আমার মনে হয় বাংলাদেশে হাসিনার বিচার যদি তাকে ফেরত না পাওয়া যায়, তাহলে ইন অ্যাবসেন্সিয়া বিচার করবে। অলরেডি বাংলাদেশ সরকার কিন্তু ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল কোর্ট ঢাকায় রয়েছে, তারা ইন্টারপোলকে অনুরোধ জানাচ্ছে যে রেড অ্যালার্ট ঘোষণা করতে 10 জন আওয়ামী লীগের নেতার ব্যাপারে। এটা ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট হবে, এবং এই আওয়ামী লীগের নেতাদের রিয়েলি শাস্তির আওতায় নিয়ে আসাটা বাংলাদেশে জনগণের এখন সবচেয়ে শক্তিশালী দাবি, এবং রাজনৈতিক দলগুলো এই বাস্তবতাকে উপলব্ধি করছে,
কিন্তু হয়তো কয়েকটা দল সেটাকে মানে কিছুটা অগ্রাহ্য করে। তারা বলে যে হাসিনার বিচার যদি হয় সেটা তো দীর্ঘকাল ব্যাপী হতে পারে, 5 বছর 6 বছর গড়াতে পারে, কিন্তু নট নেসেসারিলি ট্রু। দ্রুত বিচার প্রক্রিয়া কার্যকর করারও উপায় রয়েছে, এবং বাংলাদেশ সরকার, আমার মনে হয় প্রফেসর ইউনূসের সরকার সেই পথে হয়তো যেতেও পারে। হাসিনার বিচার যদি হয় এখানে, এবং ইন অ্যাবসেন্সিয়া প্রচুর এভিডেন্স রয়েছে, এবং আমার মনে হয় এটা ওই জেনেভাতে আই মিন হেইগে আন্তর্জাতিক আদালতে যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দিবে কিনা এখনো সেই সময় আসেনি। তবে সেই অল্টারনেটিভ টুকুও কিন্তু রয়েছে। ভারত এমনও পর্যায়ে যেতে পারে যে আন্তর্জাতিক আইন আদালত হেগ ভারতকে দাবি করতে পারে যে হাসিনাকে যেন তারা এক্সট্রাডাইট করে এবং হাসিনার বিচার যেন সেখানে হয়। সেটা অবশ্য যাবার ব্যাপারে বাংলাদেশের ভেতরে কতখানি আগ্রহ আছে সেটা এখনো বোঝা যাচ্ছে না। কেননা বাংলাদেশে তার বিচার হলে বাংলাদেশের যেই সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে সেটা বাংলাদেশে সম্ভব, কিন্তু হেইগে যদি এটা ট্রান্সফার্ড হয় তাহলে কিন্তু সর্বোচ্চ শাস্তির ধারা সেটাকে পরিবর্তন করতে হবে। এটাই আর কি এখনো বিবেচ্য বিষয় রয়ে গিয়েছে। তবে স্যার ধরেন ডক্টর ইউনূসের এই গত ৮ মাসের আর একটি দুর্বল জায়গা বলবো আমি, যে বিচার প্রক্রিয়াটা যত দ্রুত হওয়া উচিত, কারণ এত এভিডেন্সিয়াল ডকুমেন্টস, এত ভিডিও, এত সংবাদ, এত কিছুর পরে এত দীর্ঘ সময়, এত দীর্ঘসূত্রতার কোনো প্রয়োজন ছিল না। মানে আমরা দেখছি যে এক ধরনের ঢিমে তালেও বিচারের বিষয়টা চলছে। তো সেই জায়গাটায় আমি মনে করি যে আরো তৎপর হওয়া উচিত। কারণ বিচার যদি না হয় ভবিষ্যতের জন্য অনেকের জন্য এগুলো অনেক হুমকি হয়ে থাকবে আমার মনে হয়। এবং অনেককে স্যার আপনি জানেন তো, অনেককে স্যার খুব সুযোগ করে দেওয়া হয়েছে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য। তো এবং এটা ক্রমাগত চলছে কিন্তু ডে বাই ডে এটা হ্যাঁ, বাড়ছে আর সেটা বাড়ছে। আমার এই ব্যাপারে আমার মত হলো, দেখেন, হ্যাঁ এটা সত্যি যে অনেক সময় লেগে গিয়েছে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি ছিল। এর মধ্যে গত ১-১.৫ মাসের ভিতরে আন্তর্জাতিক হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান বাংলাদেশে ঘুরে গিয়েছে, ডিটেইলড ব্রিফিং করা হয়েছে তাকে, এবং এমনকি নতুন প্রজন্মের অনেকেই যারা লিগ্যাল মাইন্ডস রয়েছে তারা আন্তর্জাতিক হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যানকে উপস্থাপন করেছে, যার ফলে এটা কনভিনসিং হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এখন সরাসরি এই বিচার প্রক্রিয়ার বৈধতাকে সমর্থন আচ্ছা, করে। আচ্ছা সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আমাদের আসার ফলে, ঢাকায় আসার ফলে তিনিও কিন্তু অবগত হয়েছেন আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কার্যকারিতা সম্পর্কে, এবং যতদূর আমরা বুঝতে পারছি জাতিসংঘের সেক্রেটারি জেনারেলেরও সমর্থন রয়েছে যে এই প্রক্রিয়াটি বৈধ, এবং সেখানে ভারত যে ধরনের বাধাগুলো সৃষ্টি করতে চাচ্ছিল, ভারত যেটাকে অবৈধ, সেটা ভারতের জন্য একেবারেই অসম্ভব হয়ে গিয়েছে। কারণ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যখন জাতিসংঘ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সমর্থন পেয়েছে, তার মানে পুরা পশ্চিমা বিশ্ব এবং বিশ্ব ব্যবস্থায় এই বিচার প্রক্রিয়াটি গ্রহণযোগ্যতা অর্জন করেছে। কাজেই কিছুটা স্লো হলেও আমরা কিন্তু সঠিক পথে এগিয়ে যাচ্ছি, এবং আমার মনে হয় বিচার প্রক্রিয়াটা সত্যিকার অর্থে এখন গতি অর্জন করবে আগামী দিনগুলোতে। আর স্যার জাতিসংঘ যে এটাই আমি রিপোর্টটা মনে দিয়েছে, হয়। জাতিসংঘের যে রিপোর্ট বা জুলাইয়ের ম্যাসাকার হত্যাকাণ্ড নিয়ে যে ওরা যে ফরেনসিক করে গবেষণা করে যে রিপোর্ট তারা দিয়েছে, এবং এটাই যথেষ্ট স্যার বিচারের জন্য, আর কিছু দরকার নাই। মানে অন্য কোনো এভিডেন্স আর লাগবে না, কারণ জাতিসংঘের যেই রিপোর্ট ওইটাই তারা ফরেনসিক করে টোটাল গবেষণা করে দিয়েছে, এবং তারা বলেছে যে বিচারের যদি প্রয়োজন হয় তারা তাদের সেই সাক্ষ্য প্রমাণগুলো তারা সরবরাহ করবে। তো আমরা সুদিনের প্রত্যাশায় অধ্যাপক এম শাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। নিশ্চয়ই আমরা নিয়মিতভাবে আপনাকে পাবো, আপনার কাছ থেকে অনেক বিশ্লেষণ শুনবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
থ্যাংক দর্শক ইউ। এতক্ষণ যারা থ্যাংক ইউ স্যার। দর্শক এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলে নিশ্চয়ই আপনি আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে তাদের যে হীনমন্যতা বা তাদের যেই ডক্টর ইউনূস সরকারের সঙ্গে পেরে না ওঠার যে দুর্বলতা সেটাই আসলে প্রকাশ করেছে। তারা ভেবেছিল যে বিনিয়োগ সম্মেলনের সময় এমন একটি সিদ্ধান্ত হয়তো বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিতর্কিত করবে বা ক্ষতিগ্রস্ত করবে। কিন্তু পরিস্থিতি যা হচ্ছে সেটি হিতে বিপরীত। আমার মনে হয় যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত দীর্ঘদিন ধরে যে ভূমিকায় ছিল বাংলাদেশের প্রতি, সেই ভূমিকা থেকে বের হয়ে আসার এখনই সময়। এখনই তাদেরকে নতুন করে সম্পর্ক পুনর্নির্মাণের চেষ্টা করা উচিত। তবে বাংলাদেশের পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে আমার মনে হয় যে সেটি সম্ভব হবে না। প্রথমে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে বিচারের মুখোমুখি করার জন্য, এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক পুনর্বিবেচনা করে নতুনভাবে হয়তো আমরা শুরু করতে পারি। কারণ আমরা আমাদের কোনো প্রতিবেশীর সঙ্গেই কোনো দুঃসম্পর্ক চাই না। প্রতিবেশী প্রতিবেশীর মতোই থাকবে। বড় ভাই হবে না, চোখ রাঙাবে না। এটি হচ্ছে প্রতিবেশী হওয়ার এক অন্যতম প্রধান শর্ত। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।